গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আবার চলে এসেছি নতুন একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য। সবাই তোমরা প্রস্তুত তো নতুন অংশ নিয়ে আলোচনা করবার জন্য? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এই নতুন অংশ আলোচনা করবার আগে আমি জাস্ট তোমাদের থেকে একটু জেনে নেব, আমরা বিগত ক্লাসে যে নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তার কয়েকটা প্রশ্ন একটু জেনে নিই। দেখি তোমরা কতখানি ভালোভাবে সেই নির্দিষ্ট উত্তরগুলো নিজেদের মতো করে তৈরি করতে পেরেছো। তাহলে আমি বুঝতে পারবো কারা একটু পাঠ্যপুস্তকের জন্য সময় দিয়েছো আর কারা একদম চোখ মেলে দেখোইনি কিছু। আচ্ছা, আমি এখান থেকে একটু জিজ্ঞাসা করব, বলো তো যে ভারতবর্ষের যে তেল, খনিজ তেল ব্যবহার করা হয়, বলো তো এর বেশিরভাগটাই কি আমাদের নিজ দেশে উত্তোলন করা হয় না আমদানি করা হয়? কোন পরিমাণটা বেশি? আমদানি করার পরিমাণটা বেশি। তো ভারতবর্ষের কত শতাংশ তেল আমদানি করতে হয় এই আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য? একদম ঠিক, ভারতবর্ষের 65% তেল আমদানি করতে হয়। কেন আমদানি করতে হয়? কারণ ভারতবর্ষের উত্তোলিত তেলের পরিমাণ মাত্র 35%। তো এই বিপুল জনসংখ্যার দেশে এত বিভিন্ন কাজকর্ম বা অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সামান্য পরিমাণ তেলে সবার চাহিদা মেটানো সম্ভবপর নয়। সেই জন্য 65% তেল কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। এবং ভারতবর্ষ সব থেকে বেশি তেল আমদানি করে কোন দেশ থেকে? ইরাক। ইরাক থেকে সর্বাধিক তেল আমদানি করে থাকে ভারতবর্ষ। আচ্ছা, এই ইরাক ছাড়া আর কোন কোন দেশ থেকে ভারত তেল আমদানি করে বলো তো? একদম ঠিক, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, এইসব দেশ থেকেও কিন্তু ভারত প্রয়োজন মতো ব্যারেলের পর ব্যারেল, অর্থাৎ বিভিন্ন ব্যাপক পরিমাণ মুদ্রা খরচ করে কিন্তু এই তেল আমদানি করতে হয়। ভারত কত শতাংশ তেল বিদেশে রপ্তানি করে বলো? 25%। আর একজন কি বলছে? তেল রপ্তানি করে না। কেন রপ্তানি করবে না কেন? একদম ঠিক, ভেরি গুড, খুব ভালো বলেছো যে ভারতবর্ষের যেহেতু আভ্যন্তরীণ চাহিদায় নিজেদের তেল দিয়ে মেটানো যায় না, বাইরে থেকে 65% তেল আমদানি করতে হয়, তাহলে ভারতবর্ষ কেন নতুন করে আবার সেই তেল বিদেশে রপ্তানি করবে? তাই না? আগে নিজের দেশের ভান্ডারকে মজবুত করতে হবে, সঞ্চিত করতে হবে, তারপরে তো বাইরের দেশে তেল রপ্তানি করার কথা ভাবতে হবে। আচ্ছা, ভারতীয় যে তৈল শোধনাগার ক্ষেত্র রয়েছে, এই তৈল শোধনাগার ক্ষেত্র কেন বলো তো সব উপকূল অঞ্চলের কাছেই গড়ে উঠেছে? একদম ঠিক, যে এই যে তেল আমরা আমদানি করে থাকি বা বিভিন্ন জায়গা থেকে, যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তেল উত্তোলন করা হয়, সেগুলো মানে মহাসাগর ভিত্তিক মহীসোপান অঞ্চল থেকে উত্তোলন করা হয়। আর ভারতবর্ষের বা বিভিন্ন বিদেশের মধ্যেই এই যাবতীয় তেল আমদানি রপ্তানি করা হয় কিন্তু জলপথের মাধ্যমে, তাই না? তো এই জলপথের মাধ্যমে যেহেতু তেল আমদানি করতে হয়, তো নির্দিষ্ট যে বন্দর, কটি বন্দরের নাম আমি তোমাদের কালকে বলেছিলাম? একদম ঠিক, তোমাদের কালকে আমি কিন্তু 8টি বন্দরের কথা বলেছিলাম, যেটা একদম পুরো পূর্ব উপকূল থেকে হলদিয়া, তাতিপোকা, তারপরে মহারাষ্ট্রের ট্রম্বে 1, ট্রম্বে 2 করে ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালুরু, এরকম ভাবে। তো এরকম ভাবে আমরা অনেকগুলো বন্দরের নাম বলেছিলাম, এবং সেই বন্দরের কাছাকাছি অঞ্চলে সেখান থেকে খুব
কাছে অঞ্চলে, নিকটবর্তী অঞ্চলে সেখানে কিন্তু এই তৈল শোধনাগার কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কারণ যদি দূরে তৈল শোধনাগার ক্ষেত্র গড়ে তোলা হয় তাহলে সড়ক পথে সেই তেলকে নিয়ে যাওয়া যেমন একটা চ্যালেঞ্জিং বিষয়, আবার সেই তেলকে তার একটা পরিবহন ব্যয় রয়েছে। তাহলে যা কিছু উৎপাদন হবে সেই ক্রুড অয়েল থেকে পরিশোধন করার পরে উৎপাদন ব্যয় যখন বৃদ্ধি পাবে, তাহলে সার্বিকভাবে সেই বস্তু বা সেই জিনিসের দামও, মূল্য অনেকখানি বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তাই না? আচ্ছা, ভারতবর্ষের প্রাচীনতম তৈল শোধনাগার ক্ষেত্রের নাম জানো? ডিগবয় হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম তৈল ক্ষেত্র। আচ্ছা, আর কয়ালি হচ্ছে বৃহত্তম সরকারি তৈল শোধনাগার ক্ষেত্র অঞ্চল। আচ্ছা, ভারতবর্ষের বৃহত্তম তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অঞ্চলের নাম জানো বা ক্ষেত্রের নাম? জামনগর। কোথায় রয়েছে? গুজরাটে। তো গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম একটা তৈল শোধনাগার ক্ষেত্র গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর থেকে আর বেশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব না। তোমরা সবাই খুব ভালোভাবে যথেষ্ট সুন্দর করে উত্তর দিয়েছ। যাদের যাদের এখনো পর্যন্ত সমস্যা রয়েছে তাদেরকে আমি আরও একবার করে এই পাঠ্যপুস্তকের নির্দিষ্ট অংশটি আরও একবার দেখে আসার জন্য তাদেরকে আমি বলবো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এর পরবর্তী যে অংশ সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তা আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে, দেখো আমাদের বাড়িতে কিসের সাহায্যে টিভি, ফ্যান, লাইট চলছে তোমাদের মনে হয়? আচ্ছা, বিদ্যুতের সাহায্যে। এই বিদ্যুৎটা কি বিদ্যুৎ তোমরা কি জানো? বাহ, খুব ভালো। এই বিদ্যুৎটা তাপ বিদ্যুৎ। আর কি কি বিদ্যুৎ হয় তো বলে তোমাদের ধারণা আছে? সৌর বিদ্যুৎ। আচ্ছা, তোমাদের গ্রামের দিকের বিভিন্ন বাড়িতে সোলার প্লেট বসিয়ে সৌর বিদ্যুৎ চালানো হয়ে থাকে। বেশ। আর জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় জানো? আচ্ছা, জলের স্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে উৎপন্ন করা হয়। খুব ভালো। আর কি কি বিদ্যুৎ রয়েছে? বায়ু বিদ্যুৎ, জোয়ার ভাটা বিদ্যুৎ। বাহ, তোমরা অনেক কিছু জানো, দেখছি, খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে বিদ্যুৎগুলো আমরা বললাম, সব বিদ্যুৎ কি একই ধরনের? কি মনে হয় তোমাদের? আচ্ছা, কিছু কিছু বিদ্যুৎ নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত বা গচ্ছিত অবস্থায় রয়েছে, আর কিছু পরিমাণ বিদ্যুৎ সেগুলো অফুরন্ত সম্পদ, অর্থাৎ পরিবেশ প্রাকৃতিতে প্রচুর পরিমাণে সর্বত্রব্যাপী পাওয়া যায়, তাই তো? আচ্ছা, খুব ভালো। তাহলে আজকে আমাদের এই শক্তি সম্পদ দেখবো আমরা কোন শক্তি সম্পদগুলো আমরা নিজেরা ব্যবহার করলে সেগুলো পরিবেশের জন্য ভালো। দেখো, পরিবেশের জন্য খারাপ আছে প্রচুর ধরনের বিদ্যুৎ বা কাজকর্ম আমরা করে থাকি, কারণ বিজ্ঞানের উন্নতির ধারাই এটা। যদি এটা কোনো ক্ষেত্রে লাভবান হয়, তার উল্টো রিয়াকশন কিন্তু থাকতেই পারে। ঠিক আছে? যেমন আমরা এই যে আজকালকার দিনে প্রত্যেকটা জামা কাপড়, তেল মশলার জন্য, চিপসের জন্য যে প্লাস্টিক ব্যবহার করি, তোমরা জানো এই প্লাস্টিক মানে 700, 800, 1000 বছর হলেও এই প্লাস্টিক কিন্তু কখনো পরিবেশে মিশে যায় না। তবুও আমরা এটাকে ব্যবহার করছি বিভিন্ন, এবং বিজ্ঞানের এটা একটা এমন একটা আবিষ্কার যেটা আজকালকার দিনে পরিবেশের জন্য প্রচণ্ড মানে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেরকম আমি বলতে চাইছি। যাই হোক, আমরা বিশেষ আলোচনায় ফিরে আসি। তো এই শক্তি সম্পদ সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে সপ্তম অধ্যায়, নবম শ্রেণীর। এই নবম শ্রেণীর সপ্তম অধ্যায় যে ভারতের সম্পদ রয়েছে, সেখান থেকে আমরা
ধীরে ধীরে ভারতের সম্পদ, কয়লা, খনিজ তেল আলোচনা করতে করতে আজকে আমরা আলোচনা করব শক্তি সম্পদ। ঠিক আছে, তোমরা সবাই একটু খাতা পেন বার করে একটু প্রস্তুত থাকবে। আমরা বিভিন্ন তথ্য যেগুলো আলোচনা করব সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে, এবং তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, শক্তি সম্পদ। এই যে শক্তি সম্পদ, প্রথমে আমাদের জানতে হবে শক্তি সম্পদ সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আমাদের রয়েছে। তো এই শক্তি সম্পদ কাকে বলা হয় সেটা একটু প্রথমে আমরা জেনে নেব। যেসব পদার্থ থেকে তাপ ও যান্ত্রিক শক্তি লাভ করা যায়, তাহলে বিভিন্ন পদার্থ রয়েছে, এমন কিছু পদার্থ যার থেকে তাপ ও যান্ত্রিক শক্তি লাভ করা যায় তাদের শক্তি সম্পদ বলা হয়। ঠিক আছে, তাদেরকে শক্তি সম্পদ বলা হচ্ছে। উৎস ও প্রকারভেদ, তাহলে শক্তি সম্পদ কাকে বলে বোঝা গেল। নির্দিষ্ট কিছু পদার্থ থেকে যদি তাপ এবং যান্ত্রিক শক্তি লাভ করা যায় তাহলে তাদেরকে শক্তি সম্পদ বলা হয়। এই শক্তি সম্পদের অনেক ধরনের উৎস বা প্রকারভেদ রয়েছে। কি উৎস প্রকারভেদ রয়েছে, কিভাবে শক্তি সম্পদের শ্রেণীবিভাগ করা যায় সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো, শক্তি সম্পদ, এই শক্তি সম্পদকে বিভিন্নভাবে তার শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ করা হয়েছে, 2 নম্বর হচ্ছে উৎস অনুসারে, 3 নম্বর ব্যবহার ও প্রাপ্তি অনুসারে, 4 নম্বর স্থায়িত্ব অনুসারে। তাহলে এই যে শ্রেণীবিভাগ প্রকৃতি অনুসারে, উৎস অনুসারে, ব্যবহার ও প্রাপ্তি অনুসারে এবং স্থায়িত্ব অনুসারে, তো এইখান থেকে আমরা কি কি শ্রেণীবিভাগগুলো পেলাম সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্থিতিশক্তি প্রকৃতি অনুসারে, আর একটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তি। স্থিতিশক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি কোনগুলো, কয়লা আর পেট্রোলিয়াম। দেখো, এইগুলো যেগুলো গচ্ছিত অপুনর্ভব সম্পদ, পূরণ হয় না, সেগুলোই স্থিতিশক্তি। কয়লা, পেট্রোলিয়াম একটা নির্দিষ্ট পরিমাণে তার শক্তির সামঞ্জস্য রয়েছে। জলবিদ্যুৎ এবং বায়ুশক্তি প্রকৃতি যতদিন রয়েছে, পৃথিবী যতদিন থাকবে, এইগুলো থেকে কিন্তু আমরা তাদের শক্তি ব্যবহার করতে পারবো। আচ্ছা, উৎস অনুসারে জৈব শক্তি আর জড় শক্তি। তো জৈব শক্তি কি, প্রাণ শক্তি আর পেশি শক্তি, যেটা প্রাণ রয়েছে আর পেশির দ্বারা যে শক্তি, প্রাণ শক্তি, পেশি শক্তি। জড় শক্তি কোনগুলো, জড় শক্তি হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি আর একটা হচ্ছে অজীবাশ্ম জ্বালানি। তোমরাই বলো তো জীবাশ্ম জ্বালানির উদাহরণ কি কি। ভেরি গুড, কয়লা, পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি, কারণ এগুলো পাললিক শিলার স্তরে সঞ্চিত থাকে। আচ্ছা, ব্যবহার ও প্রাপ্তি অনুসারে এবার শক্তি সম্পদের শ্রেণীবিভাগ। বলা হচ্ছে চিরাচরিত বা প্রচলিত, তার মানে বহুদিন থেকে যে শক্তির ব্যবহার হয়ে আসছে সেটাকে চিরাচরিত বা প্রচলিত শক্তি বলা হচ্ছে। যেমন তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, এগুলো হচ্ছে চিরাচরিত শক্তির উদাহরণ। আর অচিরাচরিত বা অপ্রচলিত এগুলো কি, সৌরশক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি এবং ভূতাপ শক্তি, এগুলোই হচ্ছে এই অচিরাচরিত শক্তির উদাহরণ। স্থায়িত্ব অনুসারে কি শ্রেণীবিভাগ রয়েছে, একটা হচ্ছে গচ্ছিত বা অপুনর্ভব, সেটা কি উদাহরণ, একই রকম ভাবে কয়লা, পেট্রোলিয়াম। অবাধ বা পুনর্ভব বা প্রবহমান, সেগুলো কি, সেগুলো সৌরশক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, এইগুলো। তাহলে দেখো, যতই আমরা বিভিন্ন শ্রেণীবিভাগ করে থাকি না কেন, আমরা কিন্তু মূলত এই চিরাচরিত শক্তি বা অচিরাচরিত শক্তি বা এদেরই আরো নাম রয়েছে, গচ্ছিত সম্পদ বা
অবাধ বা পুনর্ভব সম্পদ বা প্রবহমান সম্পদ। তো শ্রেণীবিভাগ করলে কিন্তু আমরা একই জায়গাতে আসছি, সেই তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, আর এদিকে সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, তাই না? আচ্ছা, তো আমরা এই শক্তি সম্পদের শ্রেণীবিভাগটা জানলাম, সবাই তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, খুব ভালো। এইবার আমরা এখান থেকে মূলত ব্যবহার এবং প্রাপ্তি অনুসারে, এই যে ব্যবহার প্রাপ্তি অনুসারে শক্তি সম্পদের যে দুটি ভাগ রয়েছে, চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি সম্পদ, এদেরকে নিয়েই আমরা একটু আলোচনা করব। দেখি সেই আলোচনা আমাদের কি রয়েছে। প্রথমে চিরাচরিত বা প্রচলিত শক্তি, অর্থাৎ কনভেনশনাল এনার্জি। তো চিরাচরিত কেন বলা হচ্ছে? যে কারণ প্রচুর দিন থেকে সুদীর্ঘ কাল ধরে এবং পরিবেশের বা সমাজের উন্নয়নের কথা ভেবে দীর্ঘদিন ধরে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে, তাই এদেরকে চিরাচরিত শক্তি বলা হয়। যেসব শক্তি বহুল পরিমাণে উৎপাদন ও ব্যবহার হয়, এই চিরাচরিত শক্তির সংজ্ঞা। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। যেসব শক্তি বহুল পরিমাণে উৎপাদন, প্রচুর পরিমাণে উৎপাদন, ব্যবহার হচ্ছে এবং সুদীর্ঘ কাল ধরে ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে, যেটা আমি বলছিলাম চিরাচরিত, কারণ সুদীর্ঘ কাল ধরে ব্যাপকভাবে এটা প্রচলিত হয়ে আসছে, তাদেরকেই চিরাচরিত শক্তি বলা হয়। ঠিক আছে? এগুলির উৎস অজৈব ও ক্ষয়িষ্ণু সম্পদ হতে পারে। যেমন অজৈব সম্পদ, বিশ্বের 87.2% বিদ্যুৎ চিরাচরিত শক্তির উৎস থেকেই উদ্ভূত হয়, যেটা তথ্য আমরা ঘাঁটি 2017-18 সালের ডেটা অনুযায়ী। তাহলে বহুল পরিমাণে উৎপাদন এবং ব্যবহার হচ্ছে এবং সুদীর্ঘ কাল ধরে ব্যাপকভাবে এটা প্রচলিত হয়ে আসছে, তাদেরকে চিরাচরিত শক্তি বলা হচ্ছে। ঠিক আছে? এই চিরাচরিত শক্তি হচ্ছে অজৈব আর ক্ষয়িষ্ণু সম্পদ। ঠিক আছে? আচ্ছা, উৎস কি কি রয়েছে? উৎস হচ্ছে, এই চিরাচরিত শক্তির উৎসের কথাই বলা হচ্ছে। চিরাচরিত শক্তি মূলত কোন কোন জায়গা থেকে এদেরকে পাওয়া যায়, সেটাই মূলত বলা হচ্ছে। তো চিরাচরিত শক্তির উৎস কি কি? জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি থেকে কোন কোন শক্তি আসছে? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস থেকে তাপবিদ্যুৎ হচ্ছে। তাহলে এই যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আমরা দেখলাম কিভাবে জীবাশ্ম জ্বালানি হিসাবে পাললিক শিলাস্তরে এদেরকে পাওয়া যাচ্ছে, তাই না? এই জীবাশ্ম জ্বালানিগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন পাললিক শিলাস্তর থেকে। আণবিক জ্বালানি, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম থেকে পারমাণবিক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আর প্রবহমান জলধারা, নদ নদী থেকে জলবিদ্যুৎ আমরা পাচ্ছি। তাহলে এগুলোই হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। ঠিক আছে? বোঝা গেল চিরাচরিত শক্তি ও প্রচলিত শক্তির বিভিন্ন উৎস কোনগুলো হচ্ছে মূলত। আচ্ছা, দেখো এইখানে ওই জন্য উদাহরণ হিসাবে আমি দিয়েছি কয়লা, ফসিলস, মানে ফসিল ফুয়েলস মানে এটা তোমার খনিজ তেল, নিউক্লিয়ার যেটা পারমাণবিক শক্তি, এবং ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে? অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি, এগুলো কোনগুলো? এই অপ্রচলিত শক্তি ছবি দেখে তোমরা বুঝতে পারছো। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল, বায়োমাস, টাইডাল, আর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক মানে জলবিদ্যুৎ। তাহলে এগুলি যেসব ব্যবহার উপযোগী শক্তি উৎপাদন ও ব্যবহার বিশেষ প্রচলিত নয়। তাহলে যে জিনিসটা প্রচলিত নয় সেটা কি হবে? অপ্রচলিত, সেই জন্য নাম দেওয়া হয়েছে অপ্রচলিত শক্তি।
সম্প্রতি স্বল্প পরিমাণের ব্যবহার শুরু হয়েছে, কারণ তোমার এই যে চিরাচরিত শক্তি সুদীর্ঘ কাল ধরে প্রায় 200, 300, 400, 500 বছর ধরে চলে আসছে, কিন্তু এই অচিরাচরিত শক্তি খুব রিসেন্টলি, যেহেতু চিরাচরিত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাদের বিকল্প হিসাবে এদেরকে ব্যবহার শুরু হয়েছে এবং অদূর ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তাদের অচিরাচরিত ও অপ্রচলিত শক্তি বলা হয়। ঠিক আছে, এগুলির উৎস অজৈব, অবাত এবং পুনর্ভব সম্পদ। মানে বুঝতেই পারছো। আর আমরা যখন চিরাচরিত শক্তি আলোচনা করেছিলাম তখনই আমরা দেখেছিলাম বিশ্বের 87% বেশি এই চিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ ব্যবহার করা হয়, আর বিশ্বের মাত্র 12% বিদ্যুৎ অচিরাচরিত শক্তির উৎস থেকে ব্যবহার করা হয়, যেটা 2017-18 সালে পরিসংখ্যান অনুযায়ী, এবং গড় বার্ষিক বৃদ্ধির হার হচ্ছে 20%। এখন দেখবে বিভিন্ন দেশ, বিভিন্ন উন্নত দেশ, উন্নয়নশীল বলবো না, উন্নত দেশ, তারা কিন্তু এই চিরাচরিত শক্তির অনেকটা কমিয়ে দিয়ে অচিরাচরিত শক্তির ব্যবহার তারা বৃদ্ধি করেছে। তবে এখানে বলে রাখি, এই অচিরাচরিত শক্তির ব্যবহার করতে গেলে প্রাথমিকভাবে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, কিন্তু একবার যদি সম্পূর্ণ পরিকাঠামো নির্মাণ করা যায়, তারপরে কিন্তু এদের থেকে উৎপাদন ব্যয়, ঠিক আছে, সেটা খুব সামান্য পরিমাণে হয়। ঠিক আছে, তাই জন্য বিভিন্ন পিছিয়ে পড়া বা উন্নয়নশীল দেশগুলো শুরুতেই এই অপ্রচলিত শক্তি তারা মূলধনের অভাবে স্থাপন করতে পারে না। এখানে উৎসগুলো কি কি? সূর্য রশ্মি থেকে সৌরশক্তি নেওয়া হয়, সোলার এনার্জি; বায়ু প্রবাহ থেকে বায়ু শক্তি; জোয়ার ভাটা থেকে জোয়ার ভাটার শক্তি; সমুদ্রের ঢেউ থেকে সমুদ্র তরঙ্গ শক্তি; ভূ অভ্যন্তরের তাপ থেকে ভূতাপ শক্তি; গোবর থেকে জৈব গ্যাস, এই যে বায়োম্যাস বলা হচ্ছে; আবর্জনা থেকে জঞ্জাল পুনরাবর্তনীয় শক্তি, এই যে আমরা গৃহস্থলীর আবর্জনা ফেলে দিই, এখান থেকেও কিন্তু শক্তি উৎপাদন করা যায়। এছাড়া জীবভর বা বায়োমাস শক্তি, ক্ষুদ্র জলবিদ্যুৎ, সমুদ্রের তাপীয় শক্তির রূপান্তর, সমুদ্রের লবণতা, সমুদ্র স্রোত শক্তি, জৈব জ্বালানি বা বায়োফুয়েল প্রভৃতি থেকেই অপ্রচলিত শক্তির ব্যবহার কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই চিরাচরিত যে শক্তি আমরা বললাম, এই চিরাচরিত শক্তির সুবিধা আমরা প্রথমে আলোচনা করব। হ্যাঁ, এখানে চিরাচরিত আর অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধা, আবার একই রকম ভাবে অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধা আমরা আলোচনা করব। তাহলে এখান থেকে তোমরা সহজে বুঝতে পারবে কেন চিরাচরিত শক্তিকে কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কেন সেখানে অচিরাচরিত শক্তি ব্যবহার করা হয় না, সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমে যদি আমরা সুবিধাটা একটু আলোচনা করে নিই। 1 নম্বর হচ্ছে প্রযুক্তিগত সহজলভ্যতা। তার মানে বুঝতে পারছো, প্রযুক্তির সহজলভ্যতা রয়েছে। দীর্ঘকাল ধরে প্রচলিত ও ব্যবহৃত হওয়ায় চিরাচরিত শক্তি উৎপাদনের কারিগরি জ্ঞান ও প্রযুক্তি সহজলভ্য হয়। ঠিক আছে, কারণ প্রচুর দিন ধরে ব্যবহার করার ফলে কি হচ্ছে, কারিগরি জ্ঞান এবং প্রযুক্তি সবার মধ্যে খুব ভালো জানা হয়ে গেছে, তাই এই শক্তি আহরণ পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সরল হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। প্রযুক্তিগত সহজলভ্য মানে যেটুকু প্রযুক্তি ব্যবহার করা হয় দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে প্রচুর মানুষের ব্যবহার সম্পর্কে বেশ ওয়াকিবহাল, সেই জন্য এটা আহরণ পদ্ধতি অপেক্ষাকৃত সহজ সরল। সর্বত্র স্থাপন, উৎসগুলি বিশ্বের অধিকাংশ দেশে থাকায়, এবং সেটা ভৌগোলিকভাবে কোনো জায়গায় কম বেশি হতে পারে, কিন্তু অধিকাংশ দেশে থাকায় যে কোনো স্থানে যে কোনো কেন্দ্রে এই উৎপাদন কেন্দ্রগুলি গড়ে তোলা যায় খুব সহজেই। ঠিক আছে, বোঝা গেল। পরিবহন যোগ্যতা কি? পরিবহন যোগ্যতা সঞ্চয় না থাকলেও
কয়লা, তেল, গ্যাস, ইউরেনিয়াম আমদানি করে এই শক্তি উৎপাদন করা যায়। তাহলে পরিবহন যদি সঠিকভাবে থাকে সেই নির্দিষ্ট দেশ বা সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, তাহলে সেইখানটায় যদি সেই প্রাকৃতিক সম্পদ নেই, সেই অচিরাচরিত শক্তি যেমন কয়লা বা পেকেট, খনিজ তেল এগুলো নেই, তাহলে আমদানি করেও কিন্তু আমরা সেগুলোকে সেখান থেকে ব্যবহার করে শক্তি উৎপাদন আমরা করতে পারি। বিপুল উৎপাদন, এবং এই কেন্দ্রগুলো বিশাল বড় বড় হওয়ার জন্য একসাথে প্রচুর বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়। এবং একসাথে তোমরা জানো প্রচুর পরিমাণ যদি মেগা স্ট্রাকচার, মেগা কনস্ট্রাকশন করা যায়, তাহলে সেখানে কিন্তু মূল্যও অনেকটা কম পড়ে, এক্ষেত্রেও তাই হয়। তাহলে কয়লা, তেল, পারমাণবিক শক্তি, প্রাকৃতিক গ্যাস সবই কিন্তু এই চিরাচরিত শক্তির উদাহরণ। এবং এই সুবিধাগুলো তোমরা সবাই বুঝতে পারলে আশা করি সহজেই। কি কি কারণ আমি বললাম? প্রযুক্তিগত সহজলভ্যতা, সর্বত্র স্থাপন, পরিবহন যোগ্যতা আর বিপুল উৎপাদন। মনে থাকবে? আচ্ছা, সুবিধা তো আমরা আলোচনা করলাম, অসুবিধা কি কি আছে দেখি। বলছে এটা গচ্ছিত, ক্ষয়িষ্ণু এবং অপুনর্ভব সম্পদ। তাহলে একদমই ঠিক। আমরা যে যে বিষয় সম্পর্কে, জীবাশ্ম সম্পর্কে আলোচনা করছি বা এই চিরাচরিত শক্তির যে উৎসগুলো, প্রত্যেকটি কিন্তু গচ্ছিত সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ এবং অপুনর্ভব সম্পদ। দেখো, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আণবিক শক্তি নির্দিষ্ট স্থানে সঞ্চিত, গচ্ছিত এবং সীমিত। প্রত্যেকেরই সঞ্চয় পরিমাণ নির্দিষ্ট। জলবিদ্যুৎ ছাড়া প্রচলিত শক্তি ক্রমাগত ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে কিন্তু নিঃশেষিত হয়ে যেতে পারে। তাহলে একদম ঠিক কথা, কারণ জলবিদ্যুৎ, জলের তো সোর্স শেষ হচ্ছে না। তাহলে অন্য বিদ্যুৎ প্রচলিত শক্তি সেগুলো কিন্তু ক্রমাগত ব্যবহার করলে একদিন না একদিন কিন্তু সেগুলো শেষ হয়ে যেতে পারে। আর আবার সৃষ্টি করে সমপরিমাণে প্রকৃতিতে ফেরানো যায় না। পুনরুদ্ধার অযোগ্য, নির্ভরযোগ্যতা অনেকটাই কম। তাহলে একবার ব্যবহার করার পরে সেটাকে দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। ঠিক আছে, এটা একটা অন্যতম অসুবিধা। তাহলে এটি গেল একটা প্রধান অসুবিধা, এটা গচ্ছিত এবং অপুনর্ভব সম্পদ। দূষণ, দূষণ কি হয়? কয়লা পোড়ালে কি ছাই নির্গত হয়? আচ্ছা, দেখো এই যে শক্তিগুলোর কথা বলা হচ্ছে, ধোঁয়া, ছাই, কার্বন ডাই অক্সাইড, তাপ, তেজস্ক্রিয় বজ্র পদার্থ দ্বারা এগুলো কিন্তু পরিবেশ অর্থাৎ জল, বায়ু, মাটিকে প্রচুর পরিমাণে দূষিত করে তোলে এবং বাস্তুতন্ত্রের প্রভূত ক্ষতি করে। তাই এরা পরিবেশের শত্রু। আণবিক কেন্দ্রে বিস্ফোরণ খুবই ধ্বংসাত্মক ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। কারণ পারমাণবিক যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো কিন্তু একটা এর বিধ্বংসী মারণ ক্ষমতা রয়েছে, ঠিক আছে, এবং ধ্বংসাত্মক একটা প্রভাব ফেলে। অসম বন্টন তৃতীয় অসুবিধার কথা বলা হচ্ছে। যে উৎসগুলি, কোন উৎস? প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি উৎসগুলো বন্টন অসম ও মুষ্টিমেয় কিছু দেশের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। একদমই ঠিক, আমি তোমাদের বারবার বলে থাকি যে উৎসগুলো কিন্তু পৃথিবীর সর্বত্র সমানভাবে বন্টন করা নেই। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এটা বন্টিত হয়ে রয়েছে, তাই সর্বত্র এই শক্তি উৎপাদন করা সম্ভবপর হয় না। বিশ্ববাজারে উৎসগুলির দাম ওঠানামা ও ভোগ দখলের অধিকার নিয়েই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। ঠিক আছে, বিশ্ববাজারে একটা ব্যাপক চাহিদা রয়েছে, সেই জন্য এই উৎসগুলোর দাম এবং ওঠানামা, ভোগ দখলের অধিকার নিয়ে একটা উত্তেজনা লক্ষ্য করা যায়। অত্যাধিক মূল্য, কি মূল্য? প্রচলিত শক্তির কাঁচামাল উত্তোলন করা, প্রক্রিয়াকরণ করা, পরিবহন, তারপর যন্ত্রপাতি অর্থাৎ খনিজ অঞ্চল থেকে সেটাকে পরিশোধন স্তরে নিয়ে যাওয়া, রক্ষণাবেক্ষণ, প্রচুর শ্রমিক, একটা বিশাল বড় কেন্দ্র গড়ে তোলা, তো সবকিছুর জন্য উন্নত প্রযুক্তি বাবদ ব্যয়,
সর্বোপরি একক প্রতি উৎপাদন ব্যয় বেশি হওয়ায় এই শক্তির বাজার মূল্য অনেকটা বেশি হয়। তাহলে এগুলো হচ্ছে অসুবিধার কারণ। অসুবিধা: গচ্ছিত ক্ষয়িষ্ণু অপুনর্ভব সম্পদ একটা অসুবিধা, দূষণ একটা অসুবিধা, অসম বন্টন একটা অসুবিধা, আর অত্যাধিক মূল্য একটা অসুবিধা। আচ্ছা, এবার অচিরাচরিত যে শক্তি, সেই অচিরাচরিত শক্তি কোনগুলো? একদম ঠিক, সূর্য শক্তি, বায়ু শক্তি, জলশক্তি। এই অচিরাচরিত শক্তি কি কি সুবিধা রয়েছে? স্বল্প মূল্য। কি স্বল্প মূল্য? এই শক্তি উৎপাদনে পরিবহন, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ এবং শ্রমিকের মজুরি ইত্যাদি ব্যয় খুব কম লাগে। এগুলো ব্যয় অনেকটাই কম, ফলে একক প্রতি উৎপাদন ব্যয়ও অনেকটা কম হয়, যার ফলে বাজার মূল্য অনেকটা সস্তা হয়ে যায়। ঠিক আছে, হওয়ার জন্য এটা এই অচিরাচরিত শক্তি একটা অন্যতম সুবিধা রয়েছে। তো বাজার মূল্য যদি কম হয় তাহলে সহজেই এই জিনিসগুলোকে জনগণ এগুলোকে ব্যবহার করতে চাইবে, চাহিদা বৃদ্ধি পাবে, তাই না? আমরা বাজারে গেলে সবসময় কিন্তু কম দামে ভালো জিনিসটাই আমরা কিনতে চাই, নিতে চাই। তো এক্ষেত্রে যদি সেটা পাই তাহলে আমাদের সেটা সুবিধা। অবাধ, প্রবহমান এবং অক্ষয়িষ্ণু সম্পদ, যেটা আগের ক্ষেত্রে ছিল গচ্ছিত, ক্ষয়িষ্ণু, এটা অক্ষয়িষ্ণু এবং প্রবহমান। সূর্যের আলো, বায়ুর প্রবাহ, বায়ু শক্তি, জলের প্রবাহ, এগুলো কি কোনোদিন বন্ধ হবে? বন্ধ হবে যদি প্রকৃতি ধ্বংস হয়, পৃথিবী ধ্বংস হয়, তখন হবে। তখন তো কেউই থাকবে না। তাহলে এগুলো কিন্তু অফুরন্ত। যেগুলো নাম আমি বললাম, সূর্য শক্তি, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, ভূতাপ শক্তি, জৈব গ্যাস, অফুরন্ত, অবাধ ও প্রবাহমান। অনির্দিষ্ট কাল ধরে ক্রমাগত বহুল ব্যবহারের ফলেও সুদূর ভবিষ্যতে এটা নিঃশেষিত হয় না বা এর পরিমাণ কমে যায় না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা মানে দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও এটা সহজে এটা নিঃশেষিত হয় না, পরিমাণ কমে না, এবং নির্ভরযোগ্যতা অনেকটাই বেশি। প্রকৃতিতে আপনা আপনি আবার পূরণ হয়ে যায়, তাই এই শক্তির পুনরুদ্ধার যোগ্য। তাহলে এই শক্তি আমরা একবার ব্যবহৃত করার ফলে আবার সেটা প্রকৃতিতে কিন্তু ফিরে আসে, তাই এটা পুনরুদ্ধার যোগ্য। পরিবেশ বান্ধব, এই শক্তি উৎপাদন ও ব্যবহার কালে কোনো দূষিত পদার্থ নির্গত হয় না। একদমই ঠিক, এটা একদম পরিবেশ বান্ধব শক্তি সম্পদ আমরা বলতে পারি। ব্যবহার করলেও এটা কিন্তু কোনো দূষিত পদার্থ নির্গত হয় না। তেজস্ক্রিয় বিকিরণ বা বিস্ফোরণের আশঙ্কা বা জল, মাটি, বায়ু দূষিত হওয়ার কোনো সম্ভব থাকে না, তাই এটা বাস্তুতন্ত্রের পক্ষে খুবই উপযোগী, পরিবেশ বান্ধব শক্তি সম্পদ বলা যেতে পারে। সর্বত্র উৎপাদনযোগ্য, সমগ্র বিশ্বের সর্বত্র এই সর্বব্যাপ্ত সম্পদ সমভাবে বণ্টিত ও সহজলভ্য হওয়ায় এবং স্বল্প জায়গা প্রয়োজন হওয়ায় যে কোনো স্থানে অচিরাচরিত শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা যেতে পারে। কারণ যেটা যদি সর্বত্র পাওয়া যায়, ভৌগোলিক কিছু সীমাবদ্ধতা ছেড়ে সব জায়গায় পাওয়া যায় এবং খুব অল্প কিছু ছোট্ট জায়গার মধ্যে কিন্তু সহজেই আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখন দেখবে বিভিন্ন সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে হতে পারে, বিভিন্ন জায়গাতে সরকারি বিল্ডিংগুলোকেও সোলার প্লেট বসিয়ে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের একটা দিক নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সুবিধা তো আমরা আলোচনা করলাম, অসুবিধা কি কি রয়েছে একটু দেখে নিই আমরা। সুবিধা থাকলে অসুবিধা থাকবেই, তো এরও কিছু অসুবিধা লক্ষ্য করা যায় অচিরাচরিত শক্তির। কি কি সেটা? অপ্রচলিত শক্তি উৎপাদন, উন্নত কারিগরি জ্ঞান এবং বিপুল প্রাথমিক বিনিয়োগ নির্ভর। তাহলে বিপুল প্রাথমিক বিনিয়োগ নির্ভর, প্রাথমিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হয়, যা সব দেশে পাওয়া যায় না, ফলে সারা বিশ্বে এই শক্তি সঠিকভাবে প্রসার লাভ করতে পারেনি।
তাহলে প্রথম যে অসুবিধা সেটা আমরা কি জানলাম? উন্নত প্রযুক্তিবিদ্যা এবং প্রাথমিক মূলধনের অভাব। দেখো, এই যে উন্নত প্রযুক্তিবিদ্যা, অনেক ছোট দেশ বা যদি আমরা অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়া দেশ বলি, সেখানে কিন্তু প্রযুক্তি ততটা উন্নত নয় এবং সেখানে মূলধনের পরিমাণ তাদের অনেকটাই কম। সেই জন্য কিন্তু সেখানে সহজে এই অচিরাচরিত শক্তিকে স্থাপন করা বেশ দুঃসাধ্য এবং একটা কষ্টসাধ্য ব্যাপার। বিস্তৃত জমি, এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি উৎপাদন করার জন্য বিস্তীর্ণ বাজার, জমি এবং শিল্পাঞ্চলে করতে হয়, যেটা সহজলভ্য। খুব সহজে এই জমিগুলোকে অধিগ্রহণ করা যায় না। যদি আমরা একটা উন্মুক্ত প্রান্তরে, যেখানে সূর্যের আলো 8 থেকে 10 ঘন্টা সেখানে পড়ে, তো সেখানে আমরা যদি কোনো জায়গায় সেখানে সোলার প্লেট লাগাতে থাকি, তাহলে বিপুল পরিমাণ জায়গা কিন্তু আমাদের আগে অধিগ্রহণ করতে হবে, তারপর আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। তো অনেক সময় সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এই শক্তির উৎপাদন মাত্রা ও ব্যবহার খুবই কম। উৎপাদনের মাত্রা, ব্যবহার খুবই কম, তাই বাণিজ্যিক গুরুত্ব, ব্যবহার অতি সীমিত পর্যায়ে লক্ষ্য করা যায়। ঠিক আছে, অতি অল্প মাত্রায় উৎপাদন। তাহলে 1 নম্বর আমরা পড়লাম উন্নত প্রযুক্তিবিদ্যা এবং প্রাথমিক মূলধনের অভাব, বিস্তৃত জমি, অতি অল্প মাত্রায় উৎপাদন। 4 হচ্ছে সর্বত্র সহজলভ্য নয়। কেন সহজলভ্য নয়? দেখো, হিমমণ্ডল, যেটা ভৌগোলিক আমি বললাম সীমাবদ্ধতা, হিমমণ্ডলে সৌরশক্তি এবং সমুদ্র উপকূল ছাড়া অন্যত্র জোয়ার ভাটার শক্তি পর্যাপ্ত সহজলভ্য নয়। তাহলে যেখানে জোয়ার ভাটা লক্ষ্য করা যায় না, সেখানে কি জোয়ার ভাটা থেকে আমরা শক্তি নিতে পারবো? হিমমণ্ডলে সৌরশক্তি থেকে কি আমরা শক্তি সঞ্চয় করতে পারবো? পারবো না। তাহলে এইসব বিভিন্ন কারণগুলো রয়েছে। এই শক্তি উৎপাদনের জন্য বিশেষ আবহাওয়া এবং সামুদ্রিক অবস্থানের উপর নির্ভর করতে হয়। তাহলে যদি এই শর্তগুলো নির্দিষ্টভাবে পালন না করা হয়, তাহলে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই যে সোলার প্যানেল, বিশাল জায়গার প্রয়োজন। হাইড্রোলজিক্যালের জন্য একটা, এর জন্য হয়তো অতটা জায়গার প্রয়োজন নয়। নদী ঠিক যতটা পরিমাণে তার প্রবাহিত, সেইখানে করলেই হবে। যাই হোক, অচিরাচিত শক্তির এই অসুবিধাগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে, এই যে অচিরাচরিত শক্তি, এই অচিরাচরিত শক্তির বিভিন্ন উদাহরণ, তার সুবিধা, তার অসুবিধা, কেন সেটাকে স্থাপন করা যাচ্ছে না, বা চিরাচরিত শক্তির ক্ষেত্রে যদি আমরা বলি, চিরাচরিত শক্তির সুবিধা, অসুবিধা, তার উদাহরণ, এবং শক্তি সম্পদের, সার্বিকভাবে শক্তি সম্পদের শ্রেণীবিভাগ, এবং চিরাচরিত শক্তির মূল উৎস কোনগুলো, অচিরাচরিত শক্তির মূল উৎস কোনগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে ফেলেছি। তার থেকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে পেয়েছি এবং আশা করি তোমরা সবাই এই প্রশ্নগুলো বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে এই প্রশ্নগুলো। আচ্ছা, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তা আমি আশা করব পরবর্তী ক্লাসে তোমরা এই প্রশ্নগুলো পাঠ্যপুস্তক থেকে দেখে আসবে, যাতে আমি জিজ্ঞাসা করলে সহজেই তোমরা এর উত্তর দিতে পারো। এবং সার্বিকভাবে আজকে যতটুকু অংশ আমরা আলোচনা করেছি সেটা দেখে আসতে হবে। ভেরি গুড। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবে।